আপনি বাতাস দূষিত করলেন রুদ্র ভাই। ছি! আকস্মিক এমন কথায় চমকে গেল রুদ্র। চোখের চশমা ঠিক করে বিছানা থেকে নেমে দরজার সামনে দাঁড়ানো তটিনীর দিকে চোখ বড় বড় করে তাকিয়ে রইল। রুদ্রের অবাক চাহনি দেখে 18 বছরের কিশোরী তটিনী ওড়নার কোনা দিয়ে মুখ চেপে ধরল। হাত দিয়ে কিছু তাড়ানোর মতো করে বলল, কি বাজে দুর্গন্ধ রুদ্র ভাই! আপনি কি খেয়ে এমন অ্যাটম বম আবিষ্কার করেছেন বলুন তো? লজ্জায় রুদ্রের শরীর গরম হয়ে গেল। নাক কান দিয়ে ধোঁয়া বের হতে লাগল। তটিনী সেটা বুঝতে পেরে রুদ্রকে লজ্জার চূড়ান্ত অধ্যায় নিতে বলল, আপনি কি সবসময়ই এমন গ্যাস ত্যাগ করেন? তাহলে তো আপনার ডক্টরের শরণাপন্ন হওয়া জরুরি রুদ্র ভাই। ওসব ফার্মেসির ডক্টরদের ঔষধে আর কাজ হবে না। আমি তো ভবিষ্যতের মেডিকেল স্টুডেন্ট, আপনাকে একজন ভালো ডক্টরের খোঁজ দিতে পারি। আপনি রাজি তো? রুদ্রের মনে হল কেউ তার বুকে ছুরি চালিয়ে দিয়েছে। ধপাস করে নিচে পড়ে গিয়ে নাজেহাল অবস্থা হল রুদ্রের। তটিনী ভরকে গেল আকস্মিক ঘটনায়। শেষমেশ তার রুদ্রভাই বায়ু দূষণ করে লজ্জায় জ্ঞান হারিয়ে ফেলেননি তো? তটিনী ভয় পেয়ে কাচুমাচু করে রুদ্রের সামনে হেঁটে এলো, ঝুঁকে তাকিয়ে দেখল রুদ্র পিটপিট করে তাকাচ্ছে। তটিনী হাত গালে রেখে বলল, আপনার কি হয়েছে রুদ্র ভাই? এমন করছেন কেন? রুদ্রের মাথা বাতাসের বেগের মতো ঘুরোচ্ছে। তোড়তোড় করে কেঁপে কেঁপে বলল, ডাক্তার ডাক ঐশী, আমার মনে হয় প্রেশারটা 0 হয়ে গেছে। নিজের সেকেন্ড নাম নেওয়ার কারণে তটিনী বিরক্ত হয়ে বলল, তা না হয় ডাকব, আপনি আগে আমার নাম ঠিক করুন। ঐশী না বলে তটিনী ডাকুন। আমার প্রথম নাম তটিনী রুদ্র ভাই। অসুস্থ হয়ে মূর্ছা যাচ্ছে রুদ্র, সেটা দেখেও এই মেয়ে এখন নিজের নাম নিয়ে কথা বলছে। রুদ্রের ইচ্ছে হল জোরে একটি ধমক দিতে, কিন্তু নিজের বর্তমান অসহায়তার কথা ভেবে থেমে গেল। অনুরোধের সুরে বলল, মাকে ডাক দে ঐশী, আমি জ্ঞান হারিয়ে ফেলার আগে মাকে ডাক দে। তটিনীর এবার মায়া হল ভীষণ। হাত ছেড়ে মা, বড় মাকে ডাকতে লাগল। রুবা নাহার তড়িঘড়ি করে ছেলের রুমে হাজির হলেন। রুদ্রের অবস্থা দেখে কেঁদে ফেলে বললেন, তোর কি হইছে রুদু, এসব কিভাবে হলো বাবা? রুদ্র চোখ বুঝবার আগে বলল, ডাক্তার ডাকো মা। রুদ্রের জ্ঞান ফিরল তার ঠিক 15 মিনিট পর। নিচের ফ্ল্যাটে একজন ডাক্তার আঙ্কেল থাকেন তার পরিবার নিয়ে। তাকে বাসাতেই পাওয়া গেল। রুদ্র পিটপিট করে তাকাতেই রুবা নাহার ছেলেকে জড়িয়ে ধরে বললেন, তোর প্রেশার কমে কেন গেল বাবা, কি নিয়ে হাইপার হয়েছিলি? রুদ্র কিছু না বলে রুমের চারিদিকে তাকাল, কিন্তু না, বাদর মেয়ে কোথাও নেই। রুবা ছেলেকে লক্ষ্য করে বললেন, কাকে খুঁজছিস রুদু? রুদ্র নিজেকে সামলে নিয়ে বলল, কিছু না মা, ওই পড়াশোনার চাপ বেশি তো, সেজন্য হঠাৎ প্রেশার কমে গেছে। তুমি চিন্তা করো না, আমি ঠিক আছি। যাও, আমি বিশ্রাম নিচ্ছি। রুবা নাহার যেতে চাইলেন না, কিন্তু রুদ্র জোর করে পাঠাল। তার মাথায় চলছে অন্য কিছু। বাদর মেয়েটিকে হাতের কাছে পাবে কিভাবে? নিজের রুমে অনবরত পায়চারি করে চলেছে তটিনী। রুদ্র ভাইকে শায়েস্তা করতে গিয়ে বেচারাকে শেষমেশ রোগী বানিয়ে দিল সে। নিঃসন্দেহে রুদ্র ভাই তাকে সহজে ছাড়ার মানুষ নন। এর শোধ অবশ্যই তুলবেন। কিন্তু তটিনীর কাজ হল নিজেকে সেফ রাখা। এইচএসসি পরীক্ষার রেজাল্ট সবে বের হল। অ্যাডমিশন নিশ্চয়ই এত তাড়াতাড়ি হয়ে যাবে না। কয়েকদিনের জন্য বাসাটা ত্যাগ করলে কেমন হয়? নিজের অমন অতুলনীয় বুদ্ধির জন্য নিজেকে বাহবা দিল তটিনী।
রুদ্র ভাই তটিনীর উপন্যাসের প্রিয় একটি বই ছিঁড়ে ফেলেছিলেন, সেজন্য সে রুদ্র ভাইকে শায়েস্তা করতে গিয়েছিল। গতকাল সন্ধ্যার ঘটনা। হোস্টেল থেকে বাসায় এসেছে রুদ্র। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ডিপার্টমেন্টের স্টুডেন্ট হলেন তটিনীর বায়ু দূষণকারী রুদ্র ভাই। কথায় কথায় ইংরেজি বলা যার স্বভাব। অসুস্থ হওয়ার পর রুদ্র ভাই যদি একটাও ইংরেজি বলতেন তটিনী কখনোই কাউকে ডেকে দিত না। যাই হোক, গতকালের ঘটনাটা বলি। রুদ্র বাসায় এসে নিজের রুমে চলে গেছিল। সন্ধ্যার আগে পর্যন্ত সব ঠিকঠাক, কিন্তু সন্ধ্যাতেই তুলকালাম ঘটে গেল। রুদ্র বাড়ি মাথায় তুলে ফেলল। রুদ্র নিজেও ছোট থেকে উপন্যাস প্রেমী। হোস্টেলে সে কোনো উপন্যাসের বই নিয়ে না গেলেও বাসাতে আসলেই পড়ে। নিজের বুক শেলফে হাত দিতেই নিজের প্রিয় বইয়ের নাজেহাল অবস্থা চোখে পড়ে তার। এই কাজ একমাত্র তটিনীরই হবে বুঝতে পেরে রুদ্র রাগে গজগজ করে। তটিনী আর তার মধ্যে মাঝে মধ্যেই উপন্যাসের বই নিয়ে ঝগড়া লেগে যায়। রুদ্র নিজের বই কাউকে ছুঁতে দেয় না, কিন্তু তটিনী ঠিকই লুকিয়ে বই নিয়ে পড়ে। সেটা বুঝেও রুদ্র কিছু বলে না, কিন্তু তাই বলে শেষ পর্যন্ত বই ছিঁড়ে এমন অবস্থা করবে। নিজের প্রিয় বইয়ের জন্য রুদ্রের হৃদয় ব্যথিত হল। তটিনীর ঘরে গিয়ে তটিনীকে জিজ্ঞেস করতেই তটিনী মানা করে বলল সে বই ছিঁড়েনি। কিন্তু বিশ্বাস করল না রুদ্র। রাগে অন্ধ হয়ে তটিনীর প্রিয় বই সাতকাহন উপন্যাসের উৎসর্গ পৃষ্ঠা ছিঁড়ে ফেলল। তটিনীর মনে হয়েছিল কেউ তার হৃৎপিণ্ডে আঘাত করেছে। রুদ্র রাগ মিটিয়ে নিজের রুমে চলে আসে, কিন্তু তটিনীকে একবারও খেয়াল করে দেখেনি। দেখলে হয়তো বুঝতে পারত তার রাগের কারণে একজন কিশোরীর হৃদয় ঠিক কতটা ব্যথিত হয়েছে। তটিনীর বাবা তাহের ইফফাত মারা গেছেন তটিনীর ঠিক 11 বছর বয়সে। ছোট ভাই তুরফান তখন 5 বছর বয়সী। বাবা মরণব্যাধি রোগে মারা যাওয়ার পর রুদ্রের বাবা তাইমুম ইরফান তটিনী ও তার মা ভাইয়ের দায়িত্ব নেন। তটিনীর মা ঈশানী তখন থেকে রুদ্রের মায়ের সব কাজ করে দেন। রান্নাটাও নিজে করেন সব সময়। তটিনী এইচএসসির 1 মাস আগে টিউশনি সব বাদ দিয়েছে। অ্যাডমিশনের পর আবারও শুরু করবে বলে ভেবেছে। তুরফান এখন ক্লাস 6-এ পড়ে। ভাইয়ের সব আবদার তটিনীই পূরণ করেছে নিজের টিউশনির টাকা দিয়ে। কিছু সঞ্চয়ও করেছে। আত্মসম্মান বোধ জেগে উঠেছিল তটিনীর। রুদ্রের ব্যবহারে কঠিন সিদ্ধান্ত নিয়েছিল সে। বাড়ি ছাড়ার ইচ্ছেটা কিছু মুহূর্ত পরই চলে গেছিল, কারণ তাদের তেমন কেউ নেই। তটিনী মা ও ভাইয়ের দায়িত্ব নেওয়ার মতো এখনো হয়নি। কিন্তু তাই বলে চুপচাপ মেনে নেওয়ার পাত্রী ও তটিনী নয়। রুদ্র ভাইকে উচিত জবাব দিতে সে রুদ্রের ঘরে গেছিল। তখনই তার নাকে বিশ্রী দুর্গন্ধ আসে। সে জানে সেটা রুদ্র ভাইয়ের ছোট ভাইয়ের কাজ। কিন্তু সব বুঝেও তটিনী রুদ্রকে লজ্জায় অস্থির করেছে। বুঝুক বেটা আজকে। রুদ্র হাতে উপন্যাসের বই নিয়ে বসে আছে। মায়ের থেকে শুনেছে তার বইটা তার ছোট ভাইই ছিঁড়ে ফেলেছিল। কিন্তু রুদ্র সেটা জেনেও চুপচাপ। তটিনীকে সে সরি বলবে না। বাদর মেয়ে তাকে কি লজ্জায় ফেলল। রুদ্রর রুম থেকে বের হতেই লজ্জা করছে এখন। তটিনীর দেখা পাওয়ার জন্য রুদ্র নানানভাবে চেষ্টা করেছে, কিন্তু তটিনীর দেখা পাওয়া যায়নি। নিশ্চয়ই বাদর মেয়েটা কোথাও ঘাপটি মেরে বসে আছে। তটিনীর জন্য রুদ্রর অনেকটা ক্ষতি হয়ে গেছে। রুদ্রের গার্লফ্রেন্ডের সাথে রুদ্র রাগে বাজে আচরণ করেছে। মূলত তটিনীর রাগটি নিজের গার্লফ্রেন্ডের উপর দেখিয়েছে রুদ্র। ব্রেকআপ করে বসে বসে উপন্যাস পড়ছে এখন। কিন্তু এই রকম মেজাজে উপন্যাস পড়তে মন বসছে না।
সেজন্য রুদ্র বের হয়ে গেল রুম থেকে। তখনই তটিনীর সাথে দেখা হলো তার। রুদ্র পায়ের গতি বাড়িয়ে তটিনীর সামনে গিয়ে দাঁড়াল। তটিনী রুদ্রকে দেখে ভরকে গিয়ে নিজেকে সামলে নিল। রুদ্র চোয়াল শক্ত করে বলল, ফাজিল মেয়ে, কোথায় যাওয়া হচ্ছে ব্যাগপত্র গুছিয়ে? তটিনী হাতের ব্যাগের দিকে তাকিয়ে আবার রুদ্রের দিকে তাকাল। রুদ্র ভাইকে যদি এখন বলে সে কয়েকদিনের জন্য খালার বাসায় যাচ্ছে, তাহলে রুদ্র ভাই নিশ্চিত বলবেন, ভয় পেয়ে চলে যাচ্ছ ঐশী। কিন্তু সেটা চায় না তটিনী। তাই নিজ মনে ফন্দি এঁটে বলল, বাসাতে বায়ু দূষণের দুর্গন্ধে টিকতে পারছি না রুদ্র ভাই। সেজন্য আমি বাসা ত্যাগ করছি কয়েকদিনের জন্য। আপনি প্লিজ ফ্রেশ স্প্রে দিয়ে বাসাটা পরিষ্কার করে হোস্টেলে ফিরবেন। তখনই আমি বাসায় পুনরায় আগমন করব। বলেই তটিনী পগারপার হল রিকশায় উঠে। রুদ্র হতবিহ্বল হয়ে তটিনীর চলে যাওয়া রিকশার দিকে তাকিয়ে রইল। রাগে চিৎকার করে বলল, আই উইল কিল ইউ ঐশী। তটিনী ইফফাত ঐশী নামটা তাহের ইফফাত খুব শখ করে রেখেছিলেন। নিজের ছোট ছেলে তুরফান ইফফাতের নামটাও তিনিই রেখেছেন। তাহের ইফফাত মারা যাওয়ার পর তটিনী বুঝতে পেরেছে একজন বাবা ঠিক কতটা ভূমিকা রাখেন একটি পরিবারে। রুদ্রের মায়ের সাথে আজ ঝগড়া হয়েছে ঈশানীর। 12 বছরের তুরফান নুডলস খেতে বায়না ধরেছিল। ঈশানী রান্নাঘরে ছেলের জন্য নুডলস বানাতে গেলেই দেখতে পান রুবা নাহার চা বসিয়েছেন চুলায়। রুদ্রদের কিচেনে দুটো চুলা। একটাতে রুদ্রের মা চায়ের পানি বসিয়ে অন্যটিতে আগুনবিহীন থ্রে রেখে দিয়েছেন। ঈশানী থ্রেটা সরিয়ে ফেলার চেষ্টা করলে রুবা নাহার ক্ষেপে যান। ঈশানী ইতস্তত করে বলেন, আপা তুরটা নুডলস খেতে চাইছে। রুবা নাহার মুখ বাঁকিয়ে বলেন, নুডলস খাবে, খাওয়াও। এখানে এসে দাঁড়িয়েছ কেন? নুডলস রান্না করতে হবে আপা। তুরফান কাফ নুডলস খায় না। রুবা নাহার তাতে চোখ মুখ কুঁচকে বললেন, অন্যের টাকায় খেয়ে পড়ে বেঁচে আছো তাতেই এত শখ আহ্লাদ। নিজেদের টাকায় খেতে তাহলে বুঝতে শখ আহ্লাদ কোনো দিক দিয়ে পালিয়ে যায়। ব্যাস, এক কথায় দুই কথায় ঝগড়া। অবশ্য এসব নতুন না। রুবা নাহার মাঝে মধ্যেই স্বামী সন্তানের অগোচরে এমন ব্যবহার করে থাকেন ঈশানীর সাথে। কিন্তু কখনো ঈশানী প্রত্যুত্তরে কিছু বলেন না। আজ ঝগড়া হয়ে গেল। ফলে বাসায় অবস্থানরত সবার কানে গেল সবকিছু। রুদ্র নিজের ঘর থেকে বেরিয়ে এসে মাকে মৃদুস্বরে বলল, এসব কেমন আচরণ মা? তুরফান ছোট মানুষ, খাবার বায়না করবেই। তাই বলে তুমি এভাবে কথা বলবে? এটা তোমার থেকে একসেপ্ট করিনি মা। আমার কেমন যেন লাগছে, তুরফানের জায়গায় আমি বা রাজ হলে কি এভাবেই বলতে মা? রুবা নাহার চোখের জল নাকের জল এক করে বললেন, বাহিরের মানুষের জন্য তুই আমার সাথে এমন করে কথা বলছিস রুদু? আমি না হয় একটু বলেই ফেলেছি, সে তো সবসময়ই বলা কথা বলেছি। সেটার জন্য ও তর্ক করল কেন? সব সময় তো এক জিনিস সহ্য করা যায় না মা। তুমি নিজেই বলেছ তুমি সবসময়ই বলো। তার মানে চাচি এসব সবসময়ই সহ্য করে এখানে থাকছেন? তিনি তো আমার চাচার বউ মা, তুমি তার সাথে এরকম ব্যবহার করো আমি কখনো কল্পনাতেও ভাবিনি। আর সে বাহিরের মানুষ নয় মা, সে আমাদের পরিবারের একজন। আমি তোমার এই রূপ নতুন দেখছি মা। তোমাকে আমার মা মনে হচ্ছে না। রুদ্র নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে দিল। রুবা নাহার এতে আরও ফুঁসে উঠলেন। ঈশানীর গায়ে চড় মারলেন জোরে। ব্যথার টনটন করে উঠল ঈশানীর গাল। ঠিক সেই সময়ই বসার ঘরে প্রবেশ করল তটিনী। খালার বাসায় যেতে গিয়েও ফিরে এসেছে সে।
কিন্তু হাসি মুখে বাসায় ঢুকতেই এরকম বিস্ময়কর কিছু দেখবে হয়তো ভাবতে পারেনি। তটিনীর মনে হল চোরটা তার নিজের গালে মারা হয়েছে। অশ্রুসিক্ত অবাক দৃষ্টিতে একবার মা তো একবার বড় মায়ের দিকে তাকাচ্ছে সে। রুবা নাহার মুখ বাঁকিয়ে নিজের রুমে ঢুকে গেলেন। ঈশানী লজ্জায় অপমানে ফুঁপিয়ে উঠলেন। তটিনী মাকে ধরে রুমে নিয়ে গেল। তুরফান এতক্ষণ রুমের দরজার পিছনে লুকিয়ে সব দেখছিল। মনে মনে নিজেকে অনেক দোষারোপ করেছে সে। কেন যে নুডলস খেতে বায়না করেছিল। ঈশানীকে খাটে বসালো তটিনী। তুরফান দৌড়ে এসে মাকে জড়িয়ে ধরে কেঁদে ফেলল। বলল, আমি আর কখনো নুডলস খেতে চাইব না মা। তুমি কেঁদো না। ঈশানীর বুকটা যেন ফেটে গেল। ছেলে মেয়েকে দুহাতে জড়িয়ে হাউমাউ করে কাঁদল কিছুক্ষণ। তটিনীর হৃদয় বয়ে চলেছে অসহনীয় এক যন্ত্রণা। জীবনের এই কঠিন পরিস্থিতিতে দাঁড়িয়ে তটিনী অনেক কিছুই ভেবে নিল। তার ভাবনা অনুযায়ী কাজে হয়তো কষ্ট হবে, কিন্তু দিন শেষে তার মা ভাইকে কখনো কারো খাওয়ার খোঁটা শুনতে হবে না। কান্নার শব্দ শুনে রুদ্র ঘর থেকে বেরিয়ে এলো। তটিনীদের রুমের দরজায় টোকা দিয়ে ডাকতে লাগল, উইশি ওপেন দ্য ডোর। তুরফান ডোন্ট ক্রাই। চাচি প্লিজ কাঁদবেন না। উইশি ওপেন দ্য ডোর। রুদ্রের কথা কেউ শুনল না। দরজা খুলে দিল না কেউ। রুদ্র হতাশ হয়ে নিজের রুমে চলে গেল। রাতে তাহসিন ইরফান বাসায় আসার পর রুদ্র বাবাকে সব বলে দিল, সাথে নিজের মায়ের করা আচরণের কথাও। তাহসিন ইরফান হতভম্ব হয়ে কিছুক্ষণ বসে রইলেন। হুঁশ ফিরতেই রুবা বলে চিৎকার করলেন। রুবা নাহার জোরসড়ো হয়ে বসার রুমে এসে দাঁড়ালেন। তাহসিন ইরফান রাগে কেঁপে কেঁপে বললেন, তুমি আমার অগোচরে এসব করে বেরাও রুবা। রুবা আমতা আমতা করে বললেন, ওসব একটু আধটু সংসারে হয়েই থাকে। তাই বলে আপনি এই বয়সে এসে এত বড় ছেলের সামনে আমাকে ধমকে কথা বলবেন? তাহসিন ইরফান হতবিহ্বল হয়ে বললেন, আমি তোমাকে সবার থেকে আলাদা ভেবেছিলাম রুবা, বুঝতে পারিনি তুমি জগৎ সংসারে বাকি সব মানুষের মতোই স্বার্থপর কেউ হবে। আমারই ভুল, আমি এতদিন তোমার উপর বিশ্বাস রেখে নিজের ভাইয়ের আমানতদের এই বাড়িতে রেখে দিয়েছিলাম। আমার ভাইয়ের রেখে যাওয়া যা কিছু আছে না, তা দিয়ে ওদের আরাম আয়েশ করে দিন না গেলেও সাধারণভাবে চলে যাবে। আমি চেয়েছিলাম সঠিক সময়ে সব ওদের বুঝিয়ে দিতে। আমার মনে হচ্ছে এখনই সেই সময়ে। তটিনী ইতস্তত করে তার বড় বাবার সামনে এসে দাঁড়াল। তাহসিন ইরফান হাত বাড়িয়ে তটিনীকে আগলে নিলেন। নিজের পাশে কাঁধ জড়িয়ে বসিয়ে বললেন, তোমার বাবা তোমার মায়ের নামে একটা ফ্ল্যাট কিনে রেখে গেছিলেন। সাথে ব্যাংকের অ্যাকাউন্টে তোমাদের নামে কিছু টাকা। আমি চাই তুমি সেগুলো বুঝে নাও মা। ঈশানী ততক্ষণে বসার রুমের কোনায় এসে দাঁড়িয়েছেন। তাহসিন ইরফান ঈশানীর সামনে গিয়ে দাঁড়িয়ে মাথায় হাত রেখে বললেন, আমি জানতাম না বোন, তোমার ভালো করতে গিয়ে এত বড় ক্ষতি করে ফেলব। আমাকে ক্ষমা করে দিও। তটিনী এগিয়ে এসে বলল, আমিও একটা সিদ্ধান্ত নিয়েছি বড় বাবা। তাহসিন ইরফান কৌতূহল দেখিয়ে বললেন, কি সিদ্ধান্ত মা? আমি মা ও ভাইকে নিয়ে বাবার রেখে যাওয়া ফ্ল্যাটে চলে যেতে চাই। বয়স তো কম হলো না, 18 বছর হয়ে গেছে আমার। চেষ্টা করলেই মা ভাইকে নিয়ে সংসার সাজিয়ে নিতে পারব। হয়তো কষ্ট হবে, কিন্তু কষ্ট করতে করতেই তো সুখের মুখ দেখে মানুষ। তাহসিন ইরফান তটিনীর মাথায় হাত রেখে বললেন, মা গো, একসময় তোমাকে যেটার হাল ধরতে হতো সেটা যদি এখন থেকে ধরো তাতে আমার কোনো আপত্তি নেই। তবে মা, তাতে তোমার পড়াশোনার ক্ষতি হতে পারে। সামনে তোমার ক্যারিয়ার পড়ে আছে। তুমি আমার একটা শর্ত যদি মানো তবে আমি তোমাকে তোমার সিদ্ধান্ত পূরণের অনুমতি দিতে পারি। কি শর্ত বড় বাবা?
আমি তোমাকে সবসময়ই আমার মেয়ে হিসাবে নয় নিজের মেয়েই মনে করেছি। একজন বাবা হিসাবে তোমাকে আমি আজ পর্যন্ত যা দিয়েছি, সেটা হোক অর্থ বা কোনো জিনিস, তুমি তা নিতে কখনো দ্বিধা করতে পারবে না মা। তটিনী আবেগে কেঁদে ফেলল, বলল, আপনি তো আমার বাবাই বড় বাবা। আপনার শর্তে আমি রাজি। তোমার কোনো অসুবিধা হবে না মা। আজ যারা তোমাকে নিন্দা করেছে একদিন তারা তোমার প্রশংসা করবে। মনে রেখো। তার ঠিক একদিন পর সবকিছু গুছিয়ে রুদ্রদের বাসা থেকে ঠিক 2 ঘন্টার দূরত্বে নিজের বাবার কিনে রাখা ফ্ল্যাটে চলে আসে তটিনী মা ভাইকে নিয়ে। আসার আগে যখন বড় মায়ের কাছে বিদায় নিতে গেছিল তখন মানুষটা কেমন অসহায়ের মতো তাকিয়েছিল। একবার জড়িয়ে ধরে কেঁদে বলল, মানুষ তো ভুল করেই ফেলি, পারলে ক্ষমা করিস মা। রুদ্র ভাই হোস্টেলে চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন নিশ্চয়ই, ঠিক তখনই তটিনী তার রুমে গেল। মাথা নিচু রেখেই বলল, আপনার সাথে অনেক খারাপ আচরণ করেছি রুদ্র ভাই। নিজের বোন ভেবে ক্ষমা করে দিবেন। বেঁচে থাকলে ভবিষ্যতে দেখা হবে ইনশাআল্লাহ। রুদ্রকে কিছু বলার সুযোগ না দিয়ে তটিনী বের হয়ে গেছিল। কিন্তু তটিনী যদি একবার পিছন ফিরে তাকাত তাহলে হয়তো দেখতে পেত, সদ্য নিজের অনুভূতি সম্পর্কে অবগত হওয়া এক পুরুষের নিজের প্রিয় মানুষ থেকে দূরত্বে যাওয়ার যন্ত্রণায় চশমার ফাঁকে ছলছল করা একজোড়া আখিদ্বয়। মা ও ভাইকে নিয়ে বাবার কিনে রাখা ফ্ল্যাটে বসবাস করছে তটিনী। মেডিকেলে চান্স পায়নি তটিনী। সেটা নিয়ে প্রথম দুঃখ পেলেও মেনে নিয়েছে। সবার জন্য সবকিছু না। গুচ্ছে আবেদন করেছিল তটিনী। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে যায় সে। আগের মতো আবারও টিউশনি পড়াতে শুরু করেছে তটিনী। ক্লাস ও টিউশনি পড়ানো শেষে বাসাতে মা ও ভাইকে নিয়েই তার জীবন চলে যাচ্ছে। তটিনী জানে এভাবেই চলে যাবে। খুব আরাম আয়েশ না হোক মন্দ তো থাকছে না, বরং আগের থেকে ভালো আছে তারা। মা ভাইকে খাবারের খোটা তো খেতে হয় না এখন। টিউশনি পড়িয়ে বের হতে আজ সন্ধ্যা নেমে গেছে ধরণীতে। ছাত্রের পরীক্ষা চলছে সেজন্য বেশি টাইম নিয়ে পড়াতে হচ্ছে তটিনীকে। তটিনী সাহসী মেয়ে, কিন্তু কোনো বিপদে পড়লে একা তো মোকাবেলা করা তার একার পক্ষে সম্ভব না। অলিতে গলিতে আজেবাজে ছেলেরা আড্ডা দেয়। তটিনীর গা ছমছম করতে লাগল। এদিক সেদিকে তাকিয়ে একটা রিকশার ও খুঁজ পেল না সে। হঠাৎ কিছু মুহূর্ত পর একটি রিকশাকে উদয় হতে দেখা গেল। তটিনী হাত নাড়ানোর আগেই রিকশাটি এসে তার সামনে থেমে গেল। রিকশাওয়ালা পান খাওয়া লাল টকটকে ঠোঁট নাড়িয়ে বললেন, উঠেন আম্মা। তটিনীর ভ্রু কুঁচকে গেল। আজ পর্যন্ত সে কোনো রিকশাওয়ালাকে নিজ থেকে যাত্রীদের এত মিঠা মিঠা সম্বোধনে ডাকতে দেখেনি। তার উপর রাতের বেলা নিজ থেকে এসে বলছে রিকশায় উঠতে, যদিও তটিনীর মনে হচ্ছে লোকটির কোনো খারাপ উদ্দেশ্য নেই। কি সুন্দর আম্মা বলে ডাকল, কিন্তু মুখ দেখে কি মন বুঝা যায়। তটিনী ইতস্তত করে বলল, আপনি চলে যান চাচা, আমি হেঁটে চলে যাব। রিকশাওয়ালা হেসে বললেন, আপনি ভয় পাচ্ছেন বুঝছি আম্মা, খাড়ান একটু। বলেই রিকশাওয়ালা মুঠোফোন বের করে কাউকে কল লাগালেন। ওপাশ থেকে রিসিভ হতেই হেসে বললেন, আম্মা তো রিকশায় উঠতে চাইতাছে না। কিছু সেকেন্ড পর রিকশাওয়ালা মুঠোফোনটি তটিনীর দিকে বাড়িয়ে দিলেন। তটিনীর ভ্রু আরও কুঁচকে গেল। রিকশাওয়ালা হেসে বললেন, আব্বার লগে কথা কন আম্মা। তটিনী আশ্চর্য হয়ে বলল, কোন আব্বা? ফোন কানে লাগাতেই ওপাশ থেকে ভেসে এলো রুদ্রের গম্ভীর কণ্ঠস্বর, আলী চাচার রিকশায় উঠে বাসায় চলে যা উইশি। নো মোর ওয়ার্ডস ওকে নাও বাই। হতভম্ব হয়ে তটিনী রিকশায় উঠে বসল।
রুদ্র ভাই হঠাৎ তাকে নিয়ে এত চিন্তা করছেন যে বড় ভাবার বিষয়। তটিনী মস্তিষ্কে তত জোর দিল না। বাসায় পৌঁছে গেল ঠিকমতো। খাওয়া শেষ করে রুমে আসার পর তার মুঠোফোন বিকট স্বরে বেজে উঠল। স্ক্রিনে জ্বলজ্বল করছে, বায়ু দূষণকারী রুদ্র ভাই। কল রিসিভ করতেই ওপাশ থেকে রুদ্র বলল, ঠিকঠাক পৌঁছেছিস? হ্যাঁ রুদ্র ভাই, আপনাকে আমার জন্য এত চিন্তা করতে হবে না, আমি নিজের খেয়াল রাখতে জানি। রুদ্র গম্ভীর কণ্ঠে বলল, সে তো ভালো করেই জানি কতটা খেয়াল রাখতে পারিস। তটিনী বিরক্তিকর স্বরে বলল, আপনি আর কিছু বলবেন রুদ্র ভাই? কেন? আমি ঘুমাবো, ক্লান্ত লাগছে। আমার ঘুম হারাম করে তুই ঘুমাবি ঐশী? এটা তো আমি হতে দিব না। 12টা পর্যন্ত ফোন কানে লাগিয়ে রাখবি, তারপর তোর ঘুম। আশ্চর্য হয়ে তটিনী বলল, আমি কেন আপনার সাথে 12টা পর্যন্ত কথা বলতে যাব রুদ্র ভাই? রুদ্র গম্ভীর কণ্ঠে বলল, আমার ইচ্ছে তাই। তটিনী খুঁচিয়ে বলল, আপনার গার্লফ্রেন্ড কি ছেড়ে চলে গেছে রুদ্র ভাই? স্যাড, ভেরি স্যাড। আমি আপনার জন্য অনেক দুঃখ প্রকাশ করছি রুদ্র ভাই, কিন্তু সরি টু সে আমি এখন ঘুমাবো। আপনার গার্লফ্রেন্ডদের মতো আমার রাত জেগে ফোনে কথা বলার অভ্যাস নেই। ফুঁসে উঠে রুদ্র বলল, গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ড বলে খুঁচাচ্ছিস কেন? তোর অভ্যাস নেই তো অভ্যাস করে নে। খবরদার ফোন কাটবি না ঐশী। এবার রেগে গেল তটিনী। বলল, আমি আপনার গার্লফ্রেন্ড নই রুদ্র ভাই, কাজিন হই, আর কোনো কারণ ছাড়া কাজিনদের সাথে কেউ রাত জেগে কথা বলে না। কারণ চাই ঐশী? লাগবে না আপনার কারণ, আমাকে ঘুমাতে দিন। বলেই ফোন কাটল তটিনী। চোখ বন্ধ করার পর বিকট শব্দে আবারও বেজে উঠল ফোনটি। তটিনী ফোন কেটে দিল। পুনরায় ফোন বেজে উঠলে রাগে গজগজ করতে করতে ফোন রিসিভ করে বলল, আপনার কি সমস্যা রুদ্র ভাই? এভাবে অসভ্যদের মতো রাতে একটা মেয়েকে ফোন করে ডিস্টার্ব করছেন কেন? ওপাশ থেকে রুদ্র চুপসে গিয়ে বলল, তোকে দেখতে ইচ্ছে করছে ঐশী। ভিডিও কলে আসবি একটু? রুদ্রের নিদারুণ ভদ্র আবদারে তটিনী হতবাক হয়ে গেল। এই বেটা আজ এমন করছে কেন? মিস ইউ ঐশী। আমাকে আপনি মিস কেন করছেন রুদ্র ভাই? রুদ্র হতাশ হয়ে বলল, তুই তো অবুঝ না ঐশী। বুঝে নে না প্লিজ। বেশিক্ষণ থাকবি না তো, জাস্ট 2 মিনিট প্লিজ আয় না ভিডিও কলে। তটিনী বাকরুদ্ধ হয়ে কথা বলতে ভুলে গেল। কল কেটে মোবাইল সাইলেন্ট করে রাখল। তার ঘুম উধাও হয়ে গেছে। কি সব বলল রুদ্র ভাই? রাত 12টা পর্যন্ত রুদ্রের শখানেক কল এলো। একসময় কল আসা বন্ধ হতেই নিজের অজান্তে ছটপট করল তটিনী। অজ্ঞাতে করে বসল একটি কাজ। রুদ্রকে ভিডিও কল দিয়ে হাত কাঁপতে লাগল তার। রুদ্র হয়তো জেগেছিল, তৎক্ষণাৎ রিসিভ হল কলটি। স্ক্রিনে ভেসে উঠল রুদ্রের অগোছালো চেহারা, একজোড়া রক্তিম চোখ। তটিনী আশ্চর্য হয়ে বলল, আপনি ঠিক আছেন রুদ্র ভাই? রুদ্র ঢুক গিলে বলল, লাভ মি ঐশী, প্লিজ। তটিনীর কান দিয়ে ধোঁয়া বের হল। রুদ্র ভাই সত্যি সত্যিই অসভ্য হয়ে গেল শেষ পর্যন্ত। তটিনী ইতস্তত করে বলল, আপনার কি হয়েছে রুদ্র ভাই? রুদ্র কোনোরকম সংকোচ ছাড়া বলল, তোমাকে কাছে পেতে ইচ্ছে করছে ঐশী। আসো না একটু প্লিজ। তুই থেকে তুমি। তটিনী এলোমেলো হয়ে গেল। রুদ্র ভাই শেষ পর্যন্ত তাকেই কেন বেছে নিল? আশ্চর্য হয়ে তটিনী বলল, আপনি আমার প্রতি কবে থেকে এত ফুরবল হলেন রুদ্র ভাই? আপনাকে আমার অচেনা লাগছে।
এমন অগোছালো স্বভাব আপনাকে মানাচ্ছে না। প্লিজ স্বাভাবিক হন। আমায় ভালোবাসবে না ঐশী? বাসো না একটু বউ। তটিনীর হৃৎপিণ্ড কেঁপে উঠল। শেষ পর্যন্ত বউ বলল, আপনি নিশ্চিত নেশা করেছেন রুদ্র ভাই? নিজেক স্বাভাবিক করুন। আমি আপনার বউ নই, বোন হই। বলেই খট করে কল কেটে দিল তটিনী। তার হৃদযন্ত্র রীতিমতো লাফালাফি করছে। তটিনী নিজেকে মনে মনে শাসিয়ে বলল, একদম না তটিনী, একদম ফুটবল হবি না ছেলেদের প্রতি। সে তোর ভাই হয়, সব সময় ভাইই থাকবে। সাইলেন্ট ফোনে একের পর এক কল আসতে লাগল। তটিনী কাঁথা মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়ল। তার ভবিষ্যতে অনেক অনিশ্চয়তা আছে। এমন জীবনে কাউকে জড়ানো উচিত না। রুদ্র ভাইকে তো কখনোই না। মানুষটা উপরে শক্ত হলেও ভিতরে নরম। না হলে কি আজ এমন পাগলাটে আচরণ করে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের হোস্টেল রুমে এক যুবক নিদ্রাহীন বসে রইল। মনে বয়ে চলেছে প্রেয়সীকে কাছে না পাওয়ার তীব্র ঝড়। যুবকটি চোখ থেকে সাদা ঝকঝকে চশমাটি খুলে রাখল। বেকনিতে দাঁড়িয়ে আকাশের দিকে তাকাতেই গড়িয়ে পড়ল গাল বেয়ে এক ফোঁটা নোনা জল। যুবকটি দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আমি জানি না ঠিক কিভাবে কেমন করে তোমার মাঝে হারিয়ে গেলাম। আমি শুধু জানি এমন আমার আগে কখনো হয়নি ঐশী। বাতাসে চারিদিকে সনসন করতে লাগল। হোস্টেল রুমের টেবিলের উপর রাখা খাবারটি টেবিলেই পড়ে রইল। একসময় সেটা ঠান্ডায় জমে গেল। যুবকটি নিদ্রাবিহীন কাটিয়ে দিল পুরো একটি রাত। বাতাসে বহিছে প্রেম, নয়নে লাগিল নেশা। কারা যে ডাকিল পিছে। বসন্ত এসে গেছে। আকাশে বাতাসে ধরণীতে বসন্তের উৎসব আমেজ। বসন্তের বাতাসে দোলা দিয়ে যাচ্ছে হাজার হাজার বাঙালির হৃদয়। বসন্ত মানেই বাসন্তী শাড়ি। দীর্ঘ 1 ঘণ্টা ধরে নিজের রুমে শাড়ি পরে সাজুগুজু করতে ব্যস্ত তটিনী। তটিনীর মনে বয়ে চলেছে প্রবল ঝড়। মনের মাধুরী মিশিয়ে রুদ্র ভাইয়ের জন্য সাজছে সে আজ। রুদ্র ভাইকে শতবার ফিরিয়ে দিতে গিয়ে তটিনী রুদ্র ভাইয়ের মনের ইন্দ্রজালে ফেসে গেছে। আজ নিজের মনের কথা বলবে তটিনী। রুদ্র ভাই অপেক্ষায় আছেন তার। বেলা যখন ঠিক 11টা তখনই তটিনী পার্কে গিয়ে পৌঁছাল। রুদ্রকে ফোন দিতে যাওয়ার আগেই তার সামনে এসে দাঁড়ালেন ঝকঝকে সাদা চশমা পরা রুদ্র ভাই। বসন্তের উৎসবে তিনিও নিজেকে রাঙিয়েছেন পাঞ্জাবিতে। রুদ্র চমৎকার করে হেসে তটিনীর কপালের চুল কানের পিছে গুজে দিল নিজের এক আঙুলের সাহায্যে। তটিনী লজ্জা পেল। রুদ্র হাসল। নিজের হাতের মুঠোয় প্রিয়তমার হাতটি নিয়ে হাঁটতে লাগল পার্ক জুড়ে। চারিদিকে কাপলদের ছড়াছড়ি। হাঁটতে হাঁটতে একটি খালি জায়গায় বসল রুদ্র তটিনীকে নিয়ে। তখনও রুদ্রের হাতের মুঠোয় তার হাত। তটিনী ইতস্তত করে হাতটি ছাড়িয়ে নিতে চাইলে রুদ্র আরও শক্ত করে ধরল। তটিনী কিছু বলতে নিলেই রুদ্র ফট করে বলল, মন কি চায় ঐশী? রুদ্রকে চায় না বলো? তটিনী বিস্মিত হল না। এমন অদ্ভুত কথাবার্তা তার রুদ্র ভাইই বলেন সবসময়। আকস্মিক কথার আক্রমণ একমাত্র রুদ্র ভাই দ্বারাই সম্ভব মনে করে তটিনী। রুদ্র ফের বলল, তোমার মন রুদ্রকে চায় না ঐশী? তটিনী লজ্জায় ইতস্তত করে বলল, এখনই বলতে হবে? রুদ্র তটিনীর হাতটি মুঠো থেকে ছেড়ে দিল। তটিনী অবাক হয়ে তাকিয়ে রইল। রুদ্র তার ঐশীকে আরও অবাক করে দিয়ে পেছনে থেকে কাঁধ জড়িয়ে ধরে নিজের সাথে মিশিয়ে নিল। কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, তুমি যদি আমার হও তো কিছু বলতে হবে না। জাস্ট বুকে মাথা রেখে বুঝিয়ে দাও ঐশী।
তটিনী নিশ্চুপে মাথা রাখল রুদ্রের বুকে। চোখ বন্ধ করে কান পেতে রইল রুদ্রের মুখ থেকে কিছু শোনার জন্য। রুদ্রের মনে হল সে দুনিয়ার সবার চাইতে বেশি সুখী একজন মানুষ। দুহাত দিয়ে তটিনীকে বুকে মিশিয়ে নিয়ে চোখ বন্ধ করে রইল। কিছু সময় পরে একে অপরকে ছেড়ে হাতে হাত রেখে হেঁটে চলল দুজন পরবর্তী পথে। পার্কের কাছে ফুচকা খেতে বসল দুজন। ফুচকা খাওয়ার মুহূর্ত পর্যন্ত তটিনী লজ্জায় মুখ নিচু করে রাখলেও তার লজ্জা দ্বিগুণ বাড়িয়ে দিল তারই করা একটি ঘটনা। ফুচকা খেয়ে রিকশায় উঠার আগমুহূর্তে তটিনীর হঠাৎ খেয়াল হল তার হাতের মোবাইল ফোনটি হাতে নেই। মন ভুলা তটিনী নিজের মুঠোফোনের চিন্তায় তখন মারাত্মক চিন্তিত হয়ে রুদ্র ভাইকে নিয়ে আবারও পার্কে প্রবেশ করল। দুজন যে জায়গাতে বসেছিল সে জায়গার চারিদিকে খুঁজে যখন তটিনীর মোবাইল পাওয়া গেল না তখন তটিনীর মুখ চুপসে গেল। এটা তটিনীর নিজ টাকায় কিনা প্রথম মোবাইল ফোন। মন খারাপ হবে স্বাভাবিক। তটিনীর মন খারাপ করে থাকা সহ্য হল না রুদ্রের। নিজ মনে প্রতিজ্ঞা করল যেভাবেই হোক তার ঐশীর মোবাইল ফোনটি খুঁজে বের করবে সে। অগত্যা তটিনীর দ্য গ্রেট রুদ্র ভাই তটিনীর মুঠোফোনে আবদ্ধ থাকা সিমের নম্বরে ডায়াল করলেন। কিছু সেকেন্ড পর সশব্দে আশপাশে কোথাও বেজে উঠল তটিনীর মোবাইল ফোনের রিংটোন। ডুবে ডুবে ভালোবাসি, তুমি না বাসলেও আমি বাসি। গানের রিংটোন শুনে রুদ্র চমৎকার করে হেসে তটিনীর দিকে তাকিয়ে রইল। তটিনী লজ্জায় লাল হয়ে বলল, প্রিয় গান ওটা রুদ্র ভাই। রুদ্র লজ্জা বাড়িয়ে দিয়ে বলল, আমাকে তুমি ডুবে ডুবে ভালোবাসো তাই না ঐশী? তটিনী নিশ্চুপে মাথা নাড়াতেই রুদ্রের হৃদয় পুলকিত হল। হেসে বলল, কতদিন ধরে চলছে ঐশী? তটিনী লজ্জায় শাড়ির আঁচল দিয়ে মুখ চেপে ধরল। রুদ্র শব্দ করে হেসে ফেলল। তটিনীর মোবাইলে আবারও ডায়াল করতেই আবারও বেজে উঠল সেই গানটি। তটিনী লজ্জায় আর দাঁড়িয়ে রইল না। দৌড়ে চলে গেল পার্কের বাহিরে। রুদ্র তটিনীর মোবাইল খুঁজে বের করে হাতে নিতেই তোবদা খেয়ে গেল। স্ক্রিনের অসম্ভব সুন্দর নামটি দেখে নাক মুখ লাল হল তার। অদ্ভুত চোখে রুদ্র তাকিয়ে রইল তার ঐশীর মোবাইল স্ক্রিনের দিকে। সেখানে তার নিজের নাম্বার ভেসে উঠেছে, বায়ু দূষণকারী রুদ্র ভাই নামে। তটিনী পার্কের বাহিরে দাঁড়িয়ে তখন রুদ্রের অপেক্ষায়। কিছু মুহূর্ত পর রুদ্রকে নিজের দিকে আসতে দেখেই লজ্জায় মাথা নিচু করে নিল সে। রুদ্র কাছে আসতেই মাথা নিচু রেখেই হাত বাড়িয়ে দিয়ে বলল, মোবাইল দিন রুদ্র ভাই, বাড়ি যাব। কিছু সেকেন্ড অতিবাহিত হলেও রুদ্র যখন মোবাইল দিল না তখনই তটিনী মাথা উঁচু করে তাকাল। অবাক হয়ে তটিনী বলল, আপনার মুখের এই হাল কেন রুদ্র ভাই? কাউকে খুন করবেন নাকি? ওমন রাগী রাগী চেহারা বানিয়ে তাকিয়ে আছেন কেন? রুদ্র নিজের মোবাইল দিয়ে আবারও তটিনীর ফোনে ডায়াল করল। তটিনীর চোখের সামনে তুলে ধরল তটিনীর মোবাইল। নিজের ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে চোখ বড় বড় হয়ে গেল তটিনীর। আজকেই এমন হওয়ার ছিল। ভয় ভয় তটিনী রুদ্রর দিকে তাকাল। রুদ্রর চোখ দিয়ে যেন আগুন বের হচ্ছে। তটিনীর বিখ্যাত লজ্জা পালিয়ে গেছে সেই কবেই। এবার সে নিজে এখান থেকে পালাতে পারলেই যেন বাঁচে। তটিনী পালাতে যাবে তার আগেই রুদ্র হাত শক্ত করে ধরে ফেলল। বলল, আমার উপর সেদিন তুমি মিথ্যা অপবাদ দিয়েছিলে, কিছু বলিনি ঐশী। কিন্তু এসব কি? তটিনী মহা বিপদে পড়ল। রুদ্র ভাইকে এখন কি বলবে সে? কোনোক্রমেই সে বুঝতে পারেনি রুদ্র ভাইয়ের চোখে পড়বে এসব। না হলে আগেই চেঞ্জ করে ফেলত। রুদ্র দাঁত কিরমিরিয়ে বলল, বলছো না কেন? আনসার মি ঐশী।
তটিনীর লজ্জায় মাথা নিচু করে নিল। রুদ্র ভাই কি অপমানবোধ করছেন? করবেনই তো। আজকের দিনে এমন জঘন্য কিছু কি না হলেই হতো না? ছি তটিনী ছি। আনসার মি উইশি। রুদ্রের ধমকে কেঁপে উঠল তটিনী। হাসতে চেষ্টা করে বলল, ওটা সেদিন আপনাকে খেপিয়ে তারপর সেভ করেছিলাম। বদলাতে মনে ছিল না। আমি অনেক দুঃখিত রুদ্র ভাই। আমি এখনই চেঞ্জ করে দিচ্ছি। বলেই তটিনী চেঞ্জ করে রুদ্র ভাই লিখে সেভ করল। রুদ্র ভ্রু কুঁচকে বলল, রুদ্র ভাই? তটিনী হাসার চেষ্টা করে বলল, না মানে পাল্টাচ্ছি। তটিনী বোকার মতো হেসে বলল, কি দিব রুদ্র ভাই? না মানে রুদ্র। রুদ্র কিছু না বলে তাকিয়ে রইল। তটিনী থমথমে পরিবেশ বদলাতে জামাই লিখে সেভ করে ফেলল রুদ্রের নাম্বারটি। রুদ্রের চেহারা কিছুটা নরম হল যেন, কিন্তু তাতেও তটিনীর ভয় কমল না। মোবাইল শক্ত করে হাতের মুঠোয় নিয়ে পিছাতে পিছাতে বলল, আজ তাহলে আমি যাই? রুদ্র থমথমে গলায় বলল, কেন? তটিনী বোকার মতো হেসে বলল, ঠিক আছে যাব না। আমি আছি, এখানেই আছি। রুদ্র কিছু না বলে তটিনীর দিকে আবারও আগুন চোখে তাকাল। তটিনী মিনমিন করে বলল, পানি খাবো রুদ্র ভাথুরি রুদ্র জামাই। রুদ্র পানির বোতল এনে দিতেই তটিনী তড়িৎ গলায় পানি ঢালল। তবুও যেন গলা ভিজল না তার। এক বোতল জল খেয়ে তটিনী বলল, আরও এক বোতল আনুন না রুদ্র জামাই। রুদ্র অদ্ভুত চোখে তাকিয়ে যেই না পানি আনতে স্থান ত্যাগ করল অমনি তটিনী রিকশায় উঠে পগারপার। দোকান থেকে পানি নিয়ে এসে রুদ্র দেখল তটিনী ততক্ষণে রিকশায় চেপে বসেছে। তটিনী পিছনে তাকিয়ে বলল, গুড বাই রুদ্র ভাই। থুরি জামাই। টাটা। রুদ্র তটিনীর যাবার দিকে অদ্ভুত চোখে তাকিয়ে হাতের পানির বোতল চেপে ধরে বলল, আই উইল কিল ইউ উইশি। চারিদিকে রোদের উত্তাপে সবার জীবন অতিষ্ঠ। গ্রীষ্মের কাঠফাটা রোদে রাস্তা পার হতেও বিলম্ব করছে মানুষজন। গ্রীষ্মের আগমন মানে বৈশাখ। চারিদিকে নানান রঙের পোশাকের মধ্যে সাদা ও লাল রঙের পোশাকের মানুষজন যেন আলাদা। টিউশনি করিয়ে বাসায় ফিরল তটিনী। তুরফান আবদার করেছে তাকে নিয়ে ঘুরতে যেতে হবে। রাজও আসছে তুরফানের সহযোগী হতে। ফ্রেশ হয়ে তটিনী সাদা শাড়ি পরে নিল। নিখুঁত বাঙালিয়ানায় নিজেকে ঢেকে নিয়ে তুরফানের হাত ধরে মায়ের করে গেল। ঈশানী তখনও রেডি হননি। তটিনী মৃদু স্বরে চেঁচিয়ে বলল, মা। ঈশানী চমকে উঠলেন। তটিনী ফের বলল, এখনো রেডি কেন হওনি মা? ঈশানী মৃদু হেসে বললেন, আমার কি আর সেই বয়স আছে রে মা? তোরা আনন্দ করো না। উৎসব পালনে বয়সের কোনো প্রয়োজন হয় না মা। বুঝতে পারছি তুমি রেডি হবে না। আমিই করিয়ে দিচ্ছি, নো সমস্যা। অগত্যা ঈশানী সাদা ও কালোর মিশেলে একটি শাড়ি পরিয়ে দিল তার মাকে। অল্প একটু সাজিয়ে দিতেই তার মনে হল তার মা যুবতী বয়সে অসম্ভব সুন্দরী ছিলেন নিশ্চিত। বেশি সাজাস না রে মা, বুঝিসই তো আমি বিধবা। সমাজ অন্য চোখে দেখবে। ঈশানীর কথায় তটিনীর জেদ হল, মায়ের ঠোঁটে লাল টকটকে লিপস্টিক লাগিয়ে দিল সে। বলল, নিজেকে আনন্দে রাখতে গিয়ে যদি সমাজের তোয়াক্কা করো তো নিজেকে কখনো আনন্দে রাখতে পারবে না মা। আর তুমি হয়তো দেখোনি আজকের যুগে কেউ তোমার মতো বিধবার সবকিছু মেনে চলে না। হ্যাঁ সেটা ঠিক, আমি জানি না ইসলামে কি আছে, কিন্তু আজ মানা করো না মা। তোমাকে সত্যিই অনেক সুন্দর লাগছে। অগত্যা ঈশানী বাধা দিলেন না। তটিনী মনের মাধুরী মিশিয়ে নিজের মাকে সাজাল।
আয়নার সামনে মাকে নিয়ে দাঁড় করাতেই ঈশানী নিজের দিক থেকে নিজে চোখ ফিরাতে পারলেন না। তটিনী বলল, তুমি যুবতী বয়সে অনেক সুন্দরী ছিলে তাই না মা? ঈশানী কিঞ্চিত হেসে বললেন, তোর নানু মামারা আমার জন্য ঠিক করে কোথাও যেতে পারতেন না। যেখানেই যেতেন সেখানেই প্রস্তাব পেতেন আমার জন্য। রিলেশন করে তোর বাবার সাথে বিয়ে হয়। তোর নানু আগেই বলেছিলেন, নিজের পছন্দে বিয়ে করছ, পরে কিছু হলে আমরা দায়ী নই। ব্যাস তোর বাবার বউ হয়ে আসলাম। অনার্স সেকেন্ড ইয়ারে থাকতে তুই পেটে এলি। পড়াশোনা করতে আর ইচ্ছে হলো না। তোর বাবা কোনো বিষয়ে কখনো আমাকে জোর করেনি। কিন্তু তটিনী, আমি চাই তুই পড়াশোনা কমপ্লিট কর, স্বাবলম্বী হো। আমি যদি পড়াশোনাটা কমপ্লিট করে নিতাম তো তোদের নিয়ে কবেই আলাদা থাকতাম রে মা। তটিনী মাকে পিছন থেকে জড়িয়ে ধরে বলল, তাড়াতাড়ি চলো মা। নিচে রুদ্র ভাই ও রাজ অপেক্ষা করছে। রুদ্র ইরফান, তাহসিন ইরফানের বড় ছেলে। রাজ ইরফান হল ছোট ছেলে। বয়সে তুরফানের বয়সী। রুদ্র আজ লাল পাঞ্জাবি পরেছে। রাজভাইয়ের সাথে মিলিয়ে নিজেও লাল পাঞ্জাবি পরেছে। আজ তারা সবাই মিলে একসাথে ঘুরবে। রুদ্র হাত ঘড়িতে সময় দেখতে দেখতে তটিনীদের আসার দিকে তাকাল। এক মুহূর্ত রুদ্র থমকে রইল। নিজেকে সামলিয়ে হেসে ঈশানীকে সালাম দিয়ে বলল, কেমন আছেন চাচি? ঈশানী মৃদু হেসে বললেন, ভালো আছি বাবা। তোমরা সবাই ভালো তো? ভালো আছি চাচি, আপনাকে দেখে আরো ভালো লাগছে। রুদ্র দুইটা রিকশা নিল। একটাতে তটিনী ও ঈশানী, অন্যটাতে রুদ্র ও রুদ্রের কোলে রাজ, পাশে তুরফান। মূলত তারা প্রথমে শহর ঘুরছে, তারপর নির্দিষ্ট কোনো জায়গায় থেমে যাবে। সেখান থেকে হেঁটে বেড়াবে আজ সারাদিন। একটি জলাশয়ের সামনে রিকশা দুটি থামল। সবাই নেমে দাঁড়াল রিকশা থেকে। রুদ্র ভাড়া দিতে চাইলে তটিনী ইতস্তত করে বলে, আমি আজ ভাড়া দেই রুদ্র ভাই, প্লিজ। রুদ্র কিছু সেকেন্ড চেয়ে বলল, চাকরি যখন করবে তখন দিও, মানা করব না। অগত্যা তটিনী চুপ হয়ে গেল। রুদ্র ভাড়া মিটিয়ে হাঁটতে হাঁটতে তটিনীর পাশে এসে বলল, আজ তোমাকে চমৎকার দেখতে লাগছে ঐশী। শাড়িতেই নারী বলো। তটিনী হু বলে ঈশানীর পাশে চলে গেল। রুদ্র মাথা চুলকে রাজের হাত ধরে হেঁটে চলল প্রেয়সীর পিছে পিছে। ফুলের দোকান থেকে দুটি সাদা ফুল কিনল রুদ্র। সে ফুলের নাম জানে না। নাম না জানা ফুল একটি গুজে দিল ঈশানীর কানের ফাঁকে, আরেকটি গুজে দিল তটিনীর কানের ফাঁকে। ঈশানী হেসে বললেন, আজ নিজেকে কেমন তোমাদের মতো লাগছে বাবা? মনে হচ্ছে আমি তটিনীর বয়সী বাচ্চা একটি মেয়ে। রুদ্র হেসে বলল, আপনার বয়স তেমন হয়নি চাচি। আপনি নিজের যত্ন নেন না, সেজন্য আপনাকে দেখে বোঝা যায় না আপনি এত সুন্দরী। আজকের পর থেকে নিজের যত্ন নিবেন চাচি। নিজেকে ভালোবাসার মধ্যে অন্যরকম আনন্দ রয়েছে। ঈশানী হেসে তুরফানের হাত ধরে জলাশয়ের পাশ দিয়ে হেঁটে চললেন। দুপুরের কাঠফাটা রোদ ধীরে ধীরে কমে যাচ্ছে। বিকাল হয়ে আসছে, সূর্য নিভে যাচ্ছে। ঈশানী শাড়ির আঁচল কাঁধে জড়িয়ে ধরে হেঁটে যেতে যেতে বললেন, তাহের ইফফাত, তোমার অনুপস্থিতি আজ খুব নিদারুণ যন্ত্রণা দিচ্ছে আমায়। এই সময় আমার পাশে তুমি থাকলে ব্যাপারটা মন্দ হতো না বলো? তটিনীরা রবীন্দ্র সরোবরে পৌঁছাল। চারিদিকে রঙে রাঙানো এত মানুষ দেখে এমনিতেই মনে দোলা খেল সবার। নিজেকে সবার মধ্যে একজন ভাবতে পেরে আনন্দ হতে লাগল তুরফানের। তটিনীর হাত জড়িয়ে ধরে বলল, আপু আমি আইসক্রিম খাব। রুদ্র সবাইকে নিয়ে আইসক্রিম খেতে গেল।
অনেক খাওয়া দাওয়া ও ঘোরাঘুরির পর সন্ধ্যা নাগাদ সবাই বাড়ি ফিরতে রিকশায় চেপে বসল। এইবার তটিনী বসেছে রুদ্রর পাশে। তুরফান ঘুমিয়ে মায়ের সাথে রয়ে গেছে। রুদ্রের কোলে রাজ থাকলেও সেও ঘুমে আচ্ছন্ন। সন্ধ্যাবেলায় ঘুমানো এদের দুজনের দ্বারা সম্ভব। রুদ্র চেপে বসল তটিনীর দিকে। হাতে হাত রেখে বলল, আজ সারাদিন এত কাছে থেকেও একবারের জন্য হাত ধরতে পারিনি। তুমি ইচ্ছে করে দূরে দূরে থেকেছ তাই না ঐশী? তটিনী মুখ বাঁকিয়ে বলল, আপনার থেকে দূরে বা কাছে কোনোটাই থাকছি না আমি। রুদ্র হেসে বলল, কিছু নিয়ে আমার উপর অভিমান করে আছো ঐশী? না রুদ্র ভাই, আমার আপনার প্রতি কোনো অভিমান নেই। তোমার কথা শুনেই মনে হচ্ছে কিছু হয়েছে, বলো না প্লিজ। আপনি আমার আগে কয়টা সম্পর্কে জড়িয়েছিলেন রুদ্র ভাই? রুদ্র অবাক হতে গিয়ে ও নিজেকে সামলে নিল। কিঞ্চিত হেসে বলল, 2টা রিলেশন করেছি, কিন্তু সিরিয়াস ছিল না কেউ। আমিও সিরিয়াস ছিলাম না। তটিনী হেসে বলল, আমিও কি তবে সময় কাটানো আপনার জন্য? রুদ্রের চোয়াল শক্ত হল। তটিনীর হাত শক্ত করে ধরে বলল, তুমি আমার কাছে অন্য সবার মতো নও ঐশী। আমি তোমাকে ভালোবাসি, যেটা অন্য সবার বেলায় অনুভব হয়নি। তুমি আর কখনো এসব কথা বলবে না। তটিনী মুখ বাঁকিয়ে বলল, 100 বার বলবো। রুদ্র চোখ গরম করে তাকিয়ে বলল, বললে পানিশমেন্ট পাবে? প্রেমময় পানিশমেন্ট দিতে অবশ্য আমার কোনো অসুবিধে হবে না, বলেই চোখ মারল রুদ্র। তটিনী চোখ বড় বড় করে তাকাতেই রুদ্র নাক টিপে দিয়ে বলল, নামো, চলে এসেছি তোমার ফ্ল্যাটের সামনে। অগত্যা তটিনী নেমে গেল। রুদ্রকে নিয়ে রিকশা অন্যদিকে ছুটে গেল। তটিনীর হাসফাস লাগল। মানুষটা কষ্ট পেল না তো? অনার্স ফার্স্ট ইয়ারের পরীক্ষা শেষ তটিনীর। হাতে আপাতত অফুরন্ত সময়। এদিকে রুদ্রের অনার্স কমপ্লিট। সে আপাতত মাস্টার্সে ভর্তি হওয়ার প্রস্তুতি নিচ্ছে। তটিনীর দিনগুলো টিউশনি করিয়ে ও বাসায় মা ভাইয়ের সাথে সময় কাটিয়েই পার হয়ে যায়। তার মধ্যে মাঝে মধ্যে রুদ্রের সাথে দেখা করা, কথা বলা। এই তো তাদের প্রেমের সম্পর্ক চলে যাচ্ছে এভাবেই। আজ সকাল থেকে তটিনীর মোবাইল অফ। সারারাত কথা বলে ঘুমানোর সময় চার্জে দিতে মনে ছিল না তটিনীর। রুদ্র নিশ্চিত ফোন করে করে অস্থির হচ্ছে। ঘুম থেকে উঠে 10টার দিকে নিজের মোবাইল চার্জে দিল তটিনী। ঈশানীর ঘরে গিয়ে তার ফোন নিয়ে ডায়াল করল রুদ্রের নাম্বারে। রুদ্র তৎক্ষণাৎ রিসিভ করল ফোন। তটিনী কিছু বলার আগেই রুদ্র তড়িৎ গতিতে ওপাশ থেকে বলল, ঐশীর বাচ্চা, তোর ফোন কোথায়? শালি, জানিস কত টেনশন হচ্ছিল? সামনে পাই থাপ্পড় দিয়ে সোজা করে ফেলব। আমার নাম্বারে ব্যস্ত লাগাস না, তোর ফোন চালানো বের করমু। তটিনী আশ্চর্য হয়ে কিছুক্ষণ ফ্যালফ্যাল করে ফোনের দিকে তাকিয়ে রইল। ওপাশ থেকে রুদ্র ক্ষেপে গেল আরও। দাঁতে দাঁত চেপে বলল, কথা বলিস না কেন? নাকি পুরনো হয়ে গেছি বলে পাত্তা টাত্তা দিচ্ছিস না? শুন, আমি পুরনো হই আর নতুন তোর আমি ছাড়া গতি নেই। অন্য কোনো ছেলের দিকে তাকিয়েই দেখ, কোনোদিন চোখে দেখতে পারিস কিনা। আমি রুদ্র ইরফান, তোর মাথা ফাটিয়ে দিব ঐশী। তুই আমাকে ছাড়ার চিন্তা ভাবনা করবি তো আই উইল কিল ইউ। তটিনীর গলা শুকিয়ে গেল। এই বেটা তো মারাত্মক ক্ষেপে আছে তার উপর। কি জন্য যে অলসতা করতে গেল? মোবাইলটা চার্জে দিলে আজ এত কথা শুনতে হতো না। তটিনী মিনমিন স্বরে ডাকল, রুদ্র। ওপাশ থেকে রুদ্র রাগী স্বরে বলল, অন্য সময় না রুদ্র ভাই বলে মুখে ফেনা তুলে ফেলিস, এখন কিসের রুদ্র? পাং মারুস। ভাবছত তোর এই আহ্লাদি ডাকে গলে যাব? নো ঐশী, ইউ আর রং।
রুদ্র ইরফানকে গলানো এত সহজ না। তটিনী আবারও মিনমিন স্বরে আদুরেভাবে ডাকল, ওগো শুনছ? রুদ্র। রুদ্রের গলার স্বর এবার কিছুটা নরম শোনাল। ওপাশ থেকে বলল, কি? তুমি তো জানো আমি কত অলস। তোমার সাথে কথা বলার পর ফোন চার্জে দিতে মনে ছিল না গো। আমি সত্যি অনেক দুঃখিত রুদ্র। তটিনীর কথা শুনে রুদ্রের মেজাজ পুরোপুরি ঠান্ডা হয়ে গেল। আদুরে স্বরে বলল, থাক, মন খারাপ করে না। আমি সরি, তোমার ফোন বন্ধ পেয়ে রেগে গেছিলাম, তাই এত সব বলে ফেলেছি জান। তটিনী আকাশের চাঁদ হাতে পাওয়ার মতো করে বলল, সত্যি? রুদ্র হেসে বলল, না, মিথ্যা। আপনাকে আমি এতগুলা ভালোবাসি রুদ্র ভাই। ব্যাস, ওপাশ থেকে ফোন কেটে দিল রুদ্র। তটিনী মুঠোফোন হাতে নিয়ে ভাবতে লাগল সে কি এমন বলেছে যার জন্য রুদ্র ভাই ফোন কেটে দিলেন। নিজের রুমে এসে তটিনী ভাবতে ভাবতে পায়ের উপর পা তুলে বসল। কি কি বলেছে এক একটা বাক্য মনে করতে লাগল। অতঃপর সে বুঝতে পারল সে কি করেছে যার জন্য রুদ্র রেগে বম হয়ে গেছে আবারও। তটিনীর ফোনে 10% চার্জ হয়েছে ততক্ষণে। তটিনী মোবাইল চার্জ থেকে খুলে অন করল। তারপর সময় নিয়ে ডায়াল করল রুদ্রের নাম্বারে। প্রথম 2 বার রিং হলেও ওপাশ থেকে রিসিভ হল না। 3 বারের সময় রুদ্র ফোন রিসিভ করে বলল, কেমন আছেন পেয়ারের ছোট বোন? তটিনী থমথমে গলায় বলল, ওই বেটা তোমার বোন ক্যাডায়? কেন? আমি তোমার রুদ্র ভাই হলে তুমি আমার বোন হও না ঐশী? তাই আজ থেকে আমি তোমাকে বোন বলে ডাকব, সাথে মধু মিশিয়ে পেয়ারের বোন। সুন্দর না? তটিনী খিলখিল করে হেসে ডাকল, রুদ্র ভাই। রুদ্র রেগে বম হয়ে বলল, আবার ডাকে? আরে শুনুন না, আজকের যুগে সবাই জামাইকে ভাই ডাকতে পছন্দ করে, তাই আমি মাঝে মধ্যে শখ করে ডেকে ফেলি। আজ থেকে আর ডাকব না সত্যি। তো কি ডাকবি? তটিনী লজ্জায় লাল হয়ে বলল, রুদ্র বলে ডাকব। আমার রুদ্র। রুদ্র নরম স্বরে বলল, মনে থাকে যেন। মনে থাকবে রুদ্র ভাই। থুরি রুদ্র। রুদ্র রেগে গেল আবার। তটিনী মুখ ফুলিয়ে বলল, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে তো। প্লিজ ডোন্ট মাইন্ড রুদ্র। উম্মা। রুদ্র চমৎকার করে হেসে বলল, তোমার গায়ে আমার হাওয়া লেগে যাচ্ছে ঐশী। তুমিও আজকাল আমার মতো করে ইংরেজি বলো। আপনার হাওয়া গায়ে লাগবেই। কিছু করার নেই। ফোনে চুমাচুমি না করে সামনাসামনি দিলেই তো পারো। তাহলে খুশি হয়ে যেতাম মিস। তটিনী মুখ বাঁকিয়ে বলল, এর শখ কত? রুদ্র হেসে বলল, শখ থাকবে না কেন? তুমি আমার, আর যা আমার তার উপর আমারই তো সব শখ থাকবে বলো। হ্যাঁ, তা ঠিকই বলেছেন রুদ্র ভাই। ওয়েট, ফোন চার্জে লাগিয়ে কথা বলি। অপাশ থেকে রুদ্র তড়িৎ গতিতে বলল, না ঐশী, ফোন চার্জে লাগিয়ে কখনোই কারো সাথে কথা বলবে না। যে কোনো সময় দুর্ঘটনা হতে পারে। তটিনী হেসে বলল, হবে না রুদ্র ভাই। আমি তো আর সবসময় চার্জে লাগিয়ে কথা বলবো না। জাস্ট এখন বলবো শুধু। রুদ্র মানা করে বলল, দরকার নেই, মোবাইল চার্জে দাও। সন্ধ্যার পর কথা হবে জান। আমি তোমাকে নিয়ে রিস্ক নিব না কোনো। নিজেকে সেফ রাখবা কেমন? তটিনী মুখ গুমরা করে বলল, হু। রুদ্র ফোন রাখতে গিয়েও রাখল না। বলল, মন খারাপ করে না প্লিজ, হঠাৎ কিছু হয়ে যেতে পারে, বুঝো না কেন? আচ্ছা, আমি আসছি আজ। চাচিকে দেখতে আসছি, ওকে? তটিনী হেসে বলল,
চাচিকে নাকি চাচির মেয়েকে? দুজনকেই ম্যাডাম। ঠিক বিকাল 5টার দিকে রুদ্র তটিনীদের ফ্ল্যাটে এলো। ঈশানীকে সালাম দিয়ে বসার রুমে বসে তটিনীকে খুঁজতে লাগল। তটিনী তখন রান্নাঘরে রান্না করছে পাকা গিন্নির মতো। ঈশানী রান্নাঘর থেকে শরবত এনে দিলেন রুদ্রকে। রুদ্র শরবতে এক চুমুক দিয়ে বলল, তোর কোথায় চাচি? ঐশী কই? ঈশানী সামনাসামনি সোফায় বসে বললেন, তোর তো বাবা ঘুমে। ঐশী রান্নাঘরে রান্না করে। তুমি বসো, আমি ওকে পাঠাচ্ছি। রুদ্র লজ্জা পেয়ে বলল, না না চাচি, লাগবে না, আমি বসছি, আপনিও বসে গল্প করুন। ও রান্না শেষ হলে এমনই আসবে। রুদ্রকে লজ্জা পেতে দেখে ঈশানী হাসলেন। সামনে বসা ছেলেটা তার মেয়েকে অসম্ভব ভালোবাসে, তিনি সেটা জানেন, কিন্তু কখনো রুদ্রকে খোলাখুলিভাবে এসব নিয়ে আলোচনা করেননি। রুদ্রও জানে তার চাচি সব জানেন, সেজন্য সে লজ্জা পাচ্ছে। ঈশানী রুদ্রের কথা শুনলেন না। রান্নাঘরে গিয়ে তটিনীকে পাঠিয়ে দিলেন। তটিনী এতক্ষণ উকিঝুঁকি দিয়ে দেখছিল রুদ্রকে। মা বলতেই সুর সুর করে বসার ঘরে চলে আসলো। ঈশানী হেসে রান্নায় মনোযোগ দিলেন। রুদ্র তটিনীকে দেখে চোখ মেরে বলল, বাহ, পাকা গিন্নি, কি কি রান্না করলেন? যাই করি আপনাকে বলবো কেন? আমার জন্য করনি? করেছি, কিন্তু বলবো না, খাওয়ার সময় দেখে নিবেন। রুদ্র হাত চেপে ধরে নিজের কোলে বসিয়ে বলল, এত পালাই পালাই ভাব কেন? তটিনী উঠার জন্য চেষ্টা করতে করতে বলল, ছাড়ুন, মা রান্নাঘরে আছে, যে কোনো সময় চলে আসবে। রুদ্র কিছু সেকেন্ড বুকে জড়িয়ে রেখে ছেড়ে দিল। তটিনী উঠে গিয়ে সামনাসামনি সোফাতে বসে বলল, নির্লজ্জ পুরুষ। রুদ্র চমৎকার করে হেসে বলল, তোমারই তো চলব।